হেফাজত গণহত্যার ১৩তম বার্ষিকী গেল। শাপলা চত্বরে যেই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, এটা স্বাধীন বাংলাদেশে নজিরবিহীন একটা ঘটনা। এবং আওয়ামী আমলের যে ১৭টা বছর আমরা একের পর এক গণহত্যা হতে দেখেছি, এবং সেটা যে নামে আপনি ডাকেন, জেনোসাইড, ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ, পিলখানাতে হচ্ছে তারা গণহত্যা দিয়ে তাদের সরকার পরিচালনা শুরু করে। আমাদের সভরেন ফোর্সেস, আর্মড ফোর্সেস এবং বিডিআর, অলমোস্ট ৩-৪টা ফোর্সের টোটাল কম্বিনেশনকে তারা ওভারনাইট দিল্লি ষড়যন্ত্র, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ইনভলভমেন্ট সব মিলিয়ে তারা প্রথম ম্যাসাকার করে পিলখানায়। এবং এটা করে যেটা করেছে যে বাংলাদেশের সার্বভৌমত্বকে আক্রমণ করেছে। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি প্রোটেক্ট করবার জন্য যে ফোর্সগুলো আছে, যারা বাংলাদেশের জাতীয়তাবাদী ফোর্স, বাংলাদেশপন্থী ফোর্স, এই প্রত্যেকটা ফোর্সকে তারা একের পর এক বিভিন্ন নামে বেনামে তারা ধ্বংস করবার চেষ্টা করেছে। সেটা বিএনপি হোক, জামাত হোক, ইসলামপন্থীরা হোক, হেফাজত ইসলাম হোক, টোটাল বাংলাদেশপন্থী জাতীয়তাবাদী ঘরানার যত ফোর্স আছে বিভিন্ন নামের, তাদের সবাইকে তারা একের পর এক টার্গেট করেছে। তো প্রথমত হচ্ছে, এবং এটা যে একটা গ্র্যান্ড ডিজাইন বোঝা যাচ্ছে, যে প্রথমেই আমার আঘাত করেছে আমার আর্ম ফোর্সেসকে, যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় কাণ্ডারি। এবং ৭১-এর মুক্তির লড়াইতে আমরা দেখেছি যে পাকিস্তান আর্মিতে যারা কাজ করতেন সেই বেঙ্গলি অফিসাররাই কিন্তু বিদ্রোহ করে আমাদের ১১টা যে সেক্টর করা হয়েছে, আমাদের যে সর্বাধিনায়ক ছিল চিফ অফ আর্ম ফোর্সেস জেনারেল ওসমানী, সবাই কিন্তু এই পাকিস্তান আর্মির মিলিটারি অফিসার ছিলেন। তো সেই জায়গা থেকে এই অফিসারদের নেতৃত্বে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এবং তাদের নেতৃত্বে পরবর্তীতে অসংখ্য ঘটনা ঘটেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই লড়াইটাকে জারি রাখবার জন্য। তো সেই আওয়ামী লীগ ক্ষমতা এসে ২০০৯ এই কাজটা করেছে। দ্বিতীয় মোটা দাগে বড় যে গণহত্যাটা করেছে সেটা হচ্ছে ২০১৩ সালের মে মাসে সাধারণ আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র শিক্ষক, তারপর হচ্ছে এতিমখানা থেকে আসছে লক্ষ লক্ষ সাধারণ খেটে খাওয়া পরিবারের এবং খুবই নিম্নবিত্ত পরিবারের সন্তানরা, যাদেরকে এই সমাজ ইনফ্যাক্ট নমশূদ্র অচ্ছুত আকারে দশকের পর দশক ধরে ট্রিট করেছে সেই জনগোষ্ঠীর উপরে। এর আগে ১০ সালে জামাতের নেতৃবৃন্দকে গ্রেফতার করা শুরু হয়, এবং মানবতা বিরোধী অপরাধের যে নাটক, বিচারের নাটক আমরা দেখেছি। তো এই প্রসেসের ভিতর থেকেই গুম খুন তার পরবর্তীতে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এরপরে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে, যাদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। তো সেই টোটাল জাতীয়তাবাদী ফোর্সকে বিভিন্ন নামে বেনামে শেষ করবার সবচেয়ে বড় ভিজিবল দৃশ্যমান গণহত্যাটা ছিল গত ১৭-১৮ বছরে শাপলা চত্বরে হেফাজতের গণহত্যা। এবং স্যাডলি পিলখানা গণহত্যা হবার পরেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা কোনো লেসন লার্ন করেন নাই, যে তাদেরকে দিয়ে যে কাজগুলো করা হচ্ছে, এই কাজগুলো যে দেশ ধ্বংসের জন্য করা হচ্ছে, রাষ্ট্রটাকে করদ রাজ্যে পরিণত করবার চেষ্টা করা হচ্ছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হবার জন্য চেষ্টা করছেন, দেশটাকে স্বাধীনতা সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থকে আর একটা দেশের কাছে বিকিয়ে দেবার জন্য চেষ্টা করা হচ্ছে। তো সেই রকম একটা জায়গাতে দাঁড়ায় হেফাজতের যে গণহত্যাটা হয়েছে, সেটাকে দেখেন সম্মতি উৎপাদনটা কিভাবে করা হয়েছে গণমাধ্যমে। আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের সকল রাজনীতিবিদরা, বাম বস্তির সুশীল যারা আছে, এই টোটাল ক্লাস মিলে একটা বয়ান তৈরি করেছে 9/11-এর সাথে সঙ্গতি রেখে, যে এইটা এরা দেশের শত্রু, এরা ধর্মের শত্রু, এরা মৌলবাদী, এরা জঙ্গি, এরা জামাত, এরা ৭১-এর স্বাধীনতা বিরোধী, এরা হিংস্র, এরা 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 গণতন্ত্র, সংবিধান মানে না, রাষ্ট্র মানে না, এরা জিহাদিস্ট। এই ধরনের অসংখ্য বক্তব্য, বয়ানের ট্যাগলাইন ব্যবহার করে তাদেরকে কালো বিড়াল বানানো হয়েছে। এবং যখন কালো বিড়াল বানানো যায়, তখন তাকে হত্যা করার সম্মতি তৈরি হয়, হত্যা করার ন্যায্যতা তৈরি হয়, এবং নামে বেনামে বিভিন্নভাবে তাকে হেয় করা, ছোট করা, বিভিন্ন সংগঠনের নামে আশ্রিত করে তাকে প্রান্তিক বানানো, চরমপন্থী বানানো, এগুলো কাজ করেছে আমাদের গণমাধ্যম থেকে শুরু করে আমাদের তথাকথিত বুদ্ধি বস্তিরা। তো সেই জায়গাতে আজকে ১৩ বছর পরে এসে আমাদেরকে দেখার প্রয়োজন পড়ছে আসলে তারা কারা। এবং এটা খুব গুরুত্বপূর্ণ
যে গণমাধ্যম আজকে নীরব কেন? এই যে দেখেন এত বড় একটা ঘটনা ঘটেছে, গত 24-এর গণ অভ্যুত্থানের পরেও 25, 26 এই সময়টাতে সিরিয়াসলি কি গণমাধ্যম এটা নিয়ে আলোচনা হয়েছে? আমরা যারা গণমাধ্যমে যাইটাই মাঝে মধ্যে মানে অন্য অপ্রাসঙ্গিক, যেটা দুদিন পরে আলোচনা করলে হতো, এই ধরনের অসংখ্য আলাপ চলতেছে, কিন্তু শাপলা চত্বরের গণহত্যা নিয়ে কোনো আলাপ নাই। এবং সবচেয়ে বেশি দুঃখজনক হচ্ছে হেফাজতে ইসলাম, যার ব্যানারে এই ঘটনাটা ঘটেছে, তারাই এই নিয়ে কোনো কর্মসূচি দিচ্ছেন না, চুপচাপ আছেন, মনে হয় যে কিছুই হয়নি গত বছর, এই বছর। এবং হেফাজতের যারা মাদ্রাসার তরুণ ওলামায়ে কেরামরা আছেন, তারা কেউ কেউ লিখছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির সাহেব যিনি আছেন, মামুনুল হক ভাই, উনি কিছু প্রোগ্রাম আদি হাতে নিয়েছেন। ছাত্র মজলিস দেখলাম কিছু প্রোগ্রাম হাতে নিয়েছে। ডাকসু থেকে দেখলাম একটা ফটো এক্সিবিশন করছে ডাকসুর সামনে। বাট মোটা দাগে শিবির একটা ইভেন্ট করেছে 5 তারিখে। এর বাইরে মোটা দাগে রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত, হেফাজত, কারোই তেমন কোনো বড় ইভেন্ট আমাদের চোখে পড়লো না এগুলো নিয়ে, যে এত বড় একটা ঘটনা ঘটেছে কিন্তু এগুলোকে কেন্দ্র করে যে একটা জাতিকে সচেতন করা, মনে করিয়ে দেওয়া যে আসলে কারা শত্রু মিত্র, কেন এই ঘটনাগুলো ঘটেছে, এটা কি শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জোর? এবং এই জায়গাগুলোতে অনেকগুলো প্রশ্ন আছে। তো আজকে হচ্ছে ঠিক সেই জায়গাটাই আমরা মানে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই যে যেই গণমাধ্যমগুলো আপনারা দেখেন, যেই গণমাধ্যমগুলো আপনাদেরকে দিনরাত বিভিন্ন কিছু গেলাচ্ছে, খাওয়াচ্ছে, কোনটা নিউজ আকারে খাওয়াচ্ছে এবং কোনটা নিউজ না, এটা কিন্তু গণমাধ্যমের একটা রাজনীতি। পত্রিকাগুলোর হেডলাইনটা শুধু পড়েন 13 তারিখের, যে 13 তারিখটা 5 তারিখের 2013 মের 5 তারিখের বার্ষিকী হিসাবে গত 5 তারিখের শুধু বাংলাদেশের গণমাধ্যমের হেডলাইনগুলো পড়েন, প্রথম পৃষ্ঠায়, দ্বিতীয় পৃষ্ঠায়। দেখেন তো 1-2টা পত্রিকা ছাড়া হেফাজতের কোনো বক্তব্য আছে কিনা। হেফাজত কি পারতো না সারা দেশের প্রত্যেকটা জেলায়, উপজেলায়, মসজিদ, মাদ্রাসায় এই 5 তারিখের একটা বার্ষিকী পালন করতে? তারাও করে নাই। কিসের ভয় করে নাই? মানে যেহেতু দেওবন্দের কানেকশন আছে, এটার সাথে দেওবন্দ মানে হচ্ছে একটা রয়ের কানেকশন আছে। দেওবন্দের ওলামায়ে কেরামরা মোটা দাগে বাংলাদেশে তাবলিগকে বিভক্ত করেছে, আওয়ামী লীগের সাথে একসাথে কাজ করেছে, সেই চক্রের ভিতরে পড়েছেন না? আসলে আপনারা দেওবন্দের বাইরে উঠেও স্বাধীন স্বতন্ত্র বাংলাদেশের আলেম হিসাবে আপনাদের একটা রোল প্লে করবার দরকার ছিল। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে হেফাজতে ইসলাম এবং আকাবের যারা আছেন বিভিন্ন জায়গাতে, বড় বড় ওলামায়ে কেরাম, এইরকম একটা সিচুয়েশনে আপনাদের যে লিডারশিপ আমরা আশা করেছিলাম আপনাদের মানুষের জন্য, আপনাদের জন্য, সেটা নিয়ে আপনারা কথা বলছেন না, আপনারা বলেন নাই। অথচ আপনাদের ইনফ্লুয়েন্স কেন্দ্র থেকে প্রান্তিক পর্যন্ত সব জায়গাতে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, মানুষ ঘনিষ্ঠ, সমাজ ঘনিষ্ঠ, সেটাকে আপনারা কোনো কাজে লাগেন নাই। বরং হচ্ছে একইভাবে জাতীয় গণমাধ্যম যেভাবে আওয়ামী বয়ান দ্বারা পৃষ্ঠপোষকতার মধ্যে চুপচাপ বসে আছে, হেফাজত নিয়ে কোনো আলোচনা নাই, ঠিক একইভাবে হেফাজতও একইভাবে তার নিজস্ব খুন খারাপির দায় নিয়েও কোনো দাবি দেওয়া করছে না। কতজন শহীদ হয়েছে এটা পর্যন্ত আমরা জানি না। সেদিনকার ঘটনাতে এত বড় একটা গণহত্যা হয়েছে। সে সময় পার্লামেন্টে দেখেছিলাম যে আজকের যিনি হুইপ সরকারি দলের আশরাফুদ্দিন নিজাম ভাই এটা নিয়ে খুব আবেগঘন বক্তব্য দিয়েছিলেন। এবং আজকেও দেখলাম যে বিএনপির নেতাদের মধ্যে অলমোস্ট কারোই সেই বিষয়ে কোনো বক্তব্য নাই। অথচ বেগম জিয়া এইটার সাথে ওনার রাজনৈতিক কর্মসূচিকে অ্যাটাক করে ফেলেছিলেন, যে এটা মানে বিএনপি তো এই জিনিসটাকে এত বড় আকার করে ঢাকাতে শাপলা চত্বরে নিয়ে আসছিল। তাহলে সেই বিএনপি আজকে কেন হেফাজতের এই আন্দোলনটাকে অন করছে না? কারণ তাদের হেফাজতের 5 তারিখের কর্মসূচিতে শাপলা চত্বরে শুরুতে ছিল না। তারা ঢাকা শহরের 5টা পয়েন্টে প্রোগ্রাম করে তাদের যে 13 দফা দাবি আছে, দাবি দেওয়া তুলে সরকারের কাছে তারা চলে যাবে, ফেরত চলে যাবে। কিন্তু দুপুরের পর তারা সবাই, তাদেরকে বলা হয়েছে সকালের পর থেকে 11টা-12টার পর থেকে শাপলা চত্বরে চলে আসতে। অথবা এই যে বিএনপি সংশ্লিষ্ট বুদ্ধিজীবীরা তাদেরকে টেনে যে শাপলা চত্বরে এনে গণহত্যার সামনে ফেলে দিয়ে তারা আস্তে সবাই পালায়ে চলে গেল। বেগম জিয়া আসছিলেন কিন্তু থাকেন নাই। কথা ছিল পুরো সময়টা জুড়ে বিএনপি আন্দোলনে একাত্মতা প্রকাশ করবে এবং থাকবেন ওলামায়ে কেরামদের সাথে, সে থাকেন নাই। তাহলে আজকে দেখেন রাস্তায় নামায়ে বিপদে ফেলে ওলামায়ে কেরামদেরকে দিন শেষে তাদের সাথে বেইমানি করে চলে গেছেন। বেগম জিয়া ছাড়া কেউই আন্তরিকভাবে নিষ্ঠার সাথে এটাকে ওন করেন নাই, তাদের পাশে থাকেন নাই। সেখানে আজকে আমাদের পুরো জাতিকে বোঝা দরকার যে এই ভিতর থেকে শত্রুতা করে হেফাজতের ভিতরে হেফাজতের শুভাকাঙ্ক্ষী সেজে হেফাজতকে কারা মিসগাইড করছে, এখনও করে যাচ্ছে, যে হেফাজত যেন এটার বিচার না চায়। আমরা বারবার বলেছি, প্রফেসর ইউনূস সাহেবের সরকারের কাছে আমরা বারবার দাবি জানিয়েছি যে
একটা গণহত্যা কমিশন করা দরকার, যেভাবে অন্যান্য অনেকগুলো গণহত্যা গুম খুনের জন্য আমরা কমিশন দাবি করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো করেছে। হেফাজতের গণহত্যার জন্য আমরা বলেছি যে একটা গণশুনানি টাইপের একটা কমিশন করা দরকার, যেখানে পাবলিকলি এখানে কি ঘটেছে সেটা মানুষ বলতে আসবে, ওলামায়ে কেরামদের উপর সেদিন রাতে কি হয়েছে সেই গল্পগুলো শুনবে, শুনে কারা কারা কালপ্রিট আছেন, কারা কারা দোষী আছেন, দায়ী আছেন, ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে কারা কারা ছিলেন, তাদের কাছ থেকে একটা টোটাল পিকচার বের করা দরকার যে আসলে সেদিন কি হয়েছিল। এটার মাধ্যমেই হচ্ছে একটা ন্যাশনাল হিলিং দরকার। ওলামায়ে কেরামদের ভিতরে একটা আস্থার সংকট যেটা তৈরি হয়েছে সেটাকে অ্যাড্রেস করা দরকার এবং ওলামায়ে কেরামদেরকে পাবলিক ইস্যুতে আবেগের বাইরে উঠে ন্যায্য কথা বলবার জায়গাতে আসা দরকার বলে আমরা বোধ করছি। কারণ আপনারা সিলেক্টিভলি কথা বলবেন, সিলেক্টিভলি চুপ থাকবেন, এটা খুব ন্যায্য জিনিস না। আমরা যেখানে হেফাজত নিয়ে কথা বলছি, হেফাজতের ওলামায়ে কেরামরা এটা নিয়ে সিরিয়াসলি কথা বলছেন না। তাই আমরা এই কমিশনের জন্য দাবি জানাচ্ছি, বারবার দাবি জানাচ্ছি। কতজন শহীদ হয়েছেন, তাদের নাম পরিচয়, কতজন মিসিং আছেন, নিখোঁজ আছেন, কোথায় কোথায় গণকবরে দাফন করা হয়েছে, এই টোটাল পিকচারটা চলে আসা দরকার আমাদের ঐতিহাসিক সত্যতা নিরূপণে। ঠিক একইভাবে তাদেরকে কেউ রাজনৈতিকভাবে মিসলিড করেছেন কিনা, কাউকে ক্ষমতায় আনবার জন্য তাদের 13 দফাকে ব্যবহার করেছেন কিনা, সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার, যেটার মধ্য দিয়ে ওলামায়ে কেরাম যেন আর কোনোভাবে কোনো দল দ্বারা, কোনো পক্ষ দ্বারা ব্যবহৃত না হন, সেই রকম একটা জায়গাতে যেন ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়। তাই আজকের গণমাধ্যমের ব্যর্থতা শুধু গণমাধ্যমের শুধু পরিকল্পিত জায়গা না, এই আওয়ামী বাম সুশীল নিয়ন্ত্রিত যে গণমাধ্যম, যারা বাংলাদেশকে ওন করেন না, যারা বাংলাদেশের ওলামায়ে কেরামদের ওন করেন না, এটা শুধু তাদের ব্যর্থতা না, এটা জাতি হিসাবে আগামী দিনে স্বাধীনতা সার্বভৌমত্ব লড়াইয়ের ব্যর্থতা আকারে প্রমাণিত হতে পারে যদি আমরা এটাকে প্রপারলি অ্যাড্রেস করতে না পারি।